আমরা আজকে একটা নতুন টপিক শুরু করব। হ্যাঁ, বিটা অ্যান্ড গামা ফাংশনস। তো বিটা অ্যান্ড গামা ফাংশন শুরু করব। তো বিটা অ্যান্ড গামা ফাংশনসের প্রথমে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে বিটা ফাংশনস। ঠিক আছে, তো বিটা ফাংশন শুরু করার আগে আমরা বিটা ফাংশনসের ডেফিনেশন দেওয়ার আগে আমরা একটা কোশ্চেন করব। ঠিক আছে, সেই কোশ্চেনটা করার পরে আমরা বিটা ফাংশনের ডেফিনেশন দেব। ঠিক আছে, তাহলে হয়তো বিটা ফাংশনটা আরেকটু ভালো লাগতে পারে। এবং এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে prove that the integration 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx এই ইন্টিগ্রেশনটা is convergent if and only if m greater than 0 n greater than 0। এই কোশ্চেনটা আমাদেরকে করতে বলছে যে দেখাও যে এই ইন্টিগ্রেশনটা কনভারজেন্ট হবে if and only if m greater than 0 and n greater than 0। m এবং n যদি পজিটিভ হয় তবেই এই ইন্টিগ্রেশনটা আমাদের কনভারজেন্ট হবে। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো, আমরা যেহেতু ইমপ্রপার ইন্টিগ্রাল পড়ে এসেছি তাই আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না। যেহেতু ইমপ্রপার ইন্টিগ্রাল পড়েছি তাই এই অঙ্কটা করার ক্ষেত্রে, এই প্রবলেমটা করার ক্ষেত্রে আমার খুব একটা অসুবিধা হওয়ার কথা না। ইমপ্রপার ইন্টিগ্রালের কনসেপ্ট আমাদের আছে, সেটাকে কাজে লাগিয়ে আমরা এটা সলভ করব। ঠিক আছে, আচ্ছা, প্রুফ কি হচ্ছে দেখো। আমরা ধরে নিলাম let fx equals to x to the power m minus 1 1 minus x whole to the power n minus 1 এটা ধরে নিলাম, যেখানে x belongs to open interval 0, 1। ঠিক আছে, আমরা ধরে নিলাম fx equals to এই যে যেটা আছে সেটা fx, যেখানে x open interval 0, 1 হয়েছে। এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, এইবার একটা জিনিস লক্ষ্য করো, এই ইন্টিগ্রেশনটা ভালো করে লক্ষ্য করো। m এর ভ্যালু যদি 1 বা 1 এর থেকে বেশি হয়, 1 m, আচ্ছা লিখছি বিষয়টা দেখো, if m greater than equals to 1 and n greater than equals to 1, m এর ভ্যালু যদি 1 বা 1 এর থেকে বেশি হয় আর n এর ভ্যালু যদি 1 বা 1 এর থেকে বেশি হয়, তাহলে কি হবে? the integration 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx is proper। তাই না? দেখো, x m এর ভ্যালু যদি 1 বা m এর ভ্যালু যদি 1 নাও তাহলে কত হবে? 0, x to the power 0 মানে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। n এর ভ্যালু যদি 1 নাও তাহলে কত হচ্ছে? 1 minus x to the power 0 মানে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তখন এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাহলে তখন আমরা কি হবে? এটা একটা প্রপার ইন্টিগ্রাল হয়ে যাচ্ছে। বা 1 এর থেকে বেশিও যদি হয়ে যায়, m এর ভ্যালু বা n এর ভ্যালু 1 এর থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে কি হয়ে যাচ্ছে? ইন্টিগ্রেশনটা একটা প্রপার ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে। তখন কি আমরা কি জানি? প্রপার ইন্টিগ্রেশন ফাংশনটা যদি প্রপার হয় আর এই লোয়ার আর আপার বাউন্ড, লোয়ার আর আপার ইন্টিগ্রেশনটা যদি বাউন্ডেড হয়, তাহলে প্রপার ইন্টিগ্রেশন। আর প্রপার ইন্টিগ্রেশন কি হয়? সব সময় কনভার্জেন্ট। তাহলে প্রপার এন্ড হেন্স, তখন কি বলবো? এন্ড হেন্স কনভার্জেন্ট। দ্য ইন্টিগ্রাল এটা কি হয়ে যাবে? প্রপার এন্ড হেন্স কনভার্জেন্ট হয়েছে। আচ্ছা, বুঝলে ব্যাপারটা, যে m এর ভ্যালু যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হয় আর n এর ভ্যালু যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হয়, তাহলে ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে? প্রপার ইন্টিগ্রেশন হয়ে যাবে এন্ড কনভার্জেন্ট। এটা হলো, এতটা বুঝতে পারলে? আচ্ছা দেখো, এবার নাও if m less than 1, m যদি 1 এর থেকে ছোট হয়, m যদি 1 এর থেকে ছোট হয়, ভালো করে দেখো, m যদি 1 এর থেকে ছোট হয় তাহলে কি হয়ে যাবে? এটা 1 by x to the power m minus 1। এই যে এটা 1 এর থেকে ছোট হয়ে গেলে, এখানে 1 এর থেকে ছোট হয়ে গেলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই পোরশনটা কি হয়ে যাচ্ছে? এটা x টা নিচে চলে আসবে। তখন কি হয়ে যাবে? 0 is the only point of infinite discontinuity of the given integral।
তাই না? দেখো ভালো করে বুঝছো, m যদি 1 এর থেকে ছোট হয়ে যায়, m যদি 1 এর থেকে ছোট হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, এটা 1/x টু দি পাওয়ার m - 1 হয়ে যাবে। 1/x টু দি পাওয়ার m - 1 হয়ে গেলে কি হয়ে যাচ্ছে, তখন x হয়ে যাচ্ছে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। হয়েছে? একই রকম ভাবে যদি n 1 এর থেকে ছোট হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটিটা কত হয়ে যাবে, 1। একই রকম ভাবে অলসো ইফ n less than 1, তখন কি হয়ে যাবে, n যদি 1 এর থেকে ছোট হয়ে যায় তখন কি বলবো, n less than 1, তখন পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি কি হবে, 1 is the only point of infinite discontinuity of the given integral, ঠিক আছে? যখন দেখো m এর ভ্যালু যদি 1 এর থেকে ছোট হয়, m এর ভ্যালু 1 এর থেকে ছোট হয়ে গেলে এই ইন্টিগ্রেশনটার কি ক্ষেত্রে কি হয়ে যাবে, 0 হবে, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। আর n এর ভ্যালু যদি 1 এর থেকে ছোট হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। হয়েছে? আচ্ছা, হলো এতটা, বুঝতে পেরেছো? এইবার দেখো, তাহলে আমরা একটা পড়েছিলাম, আমরা এতে পড়েছিলাম এতে ইমপ্রপার ইন্টিগ্রালে, যখন ইমপ্রপার ইন্টিগ্রালে পড়েছিলাম যে আপার আর লোয়ার ইন্টিগ্রেশন, হ্যাঁ, আপার আর লোয়ার ইন্টিগ্রেশন দুটোই যদি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হয়ে যায় সেক্ষেত্রে কি হয়, ইন্টিগ্রেশনটাকে আমরা দুটো পার্টে ভেঙে নিই, তাই না? আপার আর লোয়ার দুটোই যদি হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনটাকে দুটো পার্টে ভেঙে নেব। ঠিক আছে? তাহলে এই পোরশনটা যতটুকু হলো এটুকু দেখে নাও। এবার এই পোরশনটা মুছে দিচ্ছি। হয়েছে? আচ্ছা, এবার না ইন্টিগ্রেশন 0, এই বাম দিক থেকে লিখি নাও, ইন্টিগ্রেশন 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx সমান ইন্টিগ্রেশন 0 to half x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx plus integration half to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx। ঠিক আছে? এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমি 0 থেকে হাফ ভাঙলাম, এর পেছনে কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য কিছুই না, উদ্দেশ্য হচ্ছে আমরা এইটাকে কনভার্জেন্ট দেখাবো। তো এইটাকে কনভার্জেন্ট দেখাতে গেলে এই যে আমরা দুটো পার্ট দেখালাম, এই দুটো পার্টকে আলাদা আলাদা করে কনভার্জেন্ট দেখাতে হবে। কোনো একটা যদি ডাইভার্জেন্ট হয়ে যায় আর একটা যদি কনভার্জেন্ট হয়ে যায় তাহলে তো আমরা বলতে পারবো না যে এটা কনভার্জেন্ট, আমাদের দুটোকেই কনভার্জেন্ট দেখাতে হবে। এবার আমরা এই দুটোকেই যদি কনভার্জেন্ট দেখিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমরা বলবো যে এই ইন্টিগ্রেশনটা কনভার্জেন্ট। ঠিক আছে? এই ইন্টিগ্রেশনটা কনভার্জেন্ট। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আমি 0 to half কেন নিলাম? আমি 0 আর 1 এর মধ্যে যে কোনো তুমি 1/2 এর জায়গায় 1/3 নিতে পারতে, 1/4 নিতে পারতে, 1/5, 1/10 যা খুশি নিতে পারো। এখানেও যেটা নেবে এখানেও সেটা নিতে হবে, হাফ যে নিতেই হবে এর কোনো মানে নেই, তুমি যা খুশি নিতে পারো। ঠিক আছে? এইবার এটা হলো, এইবার দেখো, এইবার আমরা কি করব, we now show that integration 0 to half x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx is convergent if m less than 1 and integration half to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx is convergent if n less than 1, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এইটাকে আমরা m এর জন্য কনভার্জেন্ট দেখাচ্ছি আর এটাকে n এর জন্য কেন কনভার্জেন্ট দেখাচ্ছি? ভালো করে লক্ষ্য করো, এখানে তো x টু দি পাওয়ার m - 1 আছে, এখানে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি কে 0,
এখানে ইনফাইনাইট ডিসকন্টিনিউটিকে 0, তাহলে এখানে যেহেতু ইনফাইনাইট ডিসকন্টিনিউটি 0, তাই এটা m লেস দ্যান 1 এর জন্য কনভার্জেন্ট দেখাবো। আর এখানে ইনফাইনাইট ডিসকন্টিনিউটিকে 1, এর পাওয়ার কত আছে n - 1, তার জন্য এটা আমরা কি দেখাবো n লেস দ্যান 1 এর জন্য কনভার্জেন্ট দেখাবো। ঠিক আছে, আচ্ছা এবার এই দুটোকে যদি আমরা কনভার্জেন্ট দেখিয়ে দিতে পারি তাহলে কি হয়ে যাবে, ইন্টিগ্রেশনটা কনভার্জেন্ট হয়ে যাবে। আচ্ছা এবার কি করব, নাও আমরা মিউ টেস্ট করেছি, সেই মিউ টেস্ট অ্যাপ্লাই করব। নাও ইন আমার প্রথমে ইন্টারভালটা কত আছে, সেমি ওপেন 0,5, ঠিক আছে, মানে x এর ভ্যালু 0 থেকে হাফ নিলাম, হাফ আমি নেব কারণ এখানে হাফ নিয়েছি, এখানে হাফ নিয়েছি, এখানে হাফ নিয়েছি, দুটোতেই আমি হাফ নিয়েছি, তাই হাফটাকে আমি ধরে নিচ্ছি x এর ভ্যালু। নাও ইন ওপেন সেমি ওপেন বলা হবে, সেমি ওপেন 0,5 fx গ্রেটার দ্যান 0, এটা বলা যাবে, তাই না? এই ইন্টারভালটার মধ্যে fx গ্রেটার দ্যান 0, দেখো তুমি x এর ভ্যালু যদি 0 বসাও তাহলে পজিটিভ আসছে, আবার x এর ভ্যালু তুমি যদি হাফ বসাও, x এর ভ্যালু হাফ বসাও, বা 0 আর হাফ এর মধ্যে কোনো ভ্যালু বসাও তুমি fx এর ভ্যালু, fx ইকুয়ালস টু এটা ধরেছি, যাই বসাও না কেন fx পজিটিভ আসবে। হয়েছে? এন্ড আমাদের পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটিকে, এই পোরশনটার জন্য পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটিকে 0, তাহলে 0 নিচেরটা যদি হয় তাহলে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, তাহলে কি লিখব, লিমিট x টেন্ডস টু 0 প্লাস, তাই না, লিমিট x টেন্ডস টু 0 প্লাস x টু দি পাওয়ার 1 মাইনাস m, x টু দি পাওয়ার 1 মাইনাস m করলেই তো ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হচ্ছে, ইনটু fx, ঠিক আছে, ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস, আচ্ছা x টু দি পাওয়ার 1 মাইনাস m ইনটু fx এর ভ্যালু কত, x টু দি পাওয়ার m মাইনাস 1 ইনটু 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হলো। আচ্ছা এবার দেখো x টু দি পাওয়ার 1 মাইনাস m আর x টু দি পাওয়ার m মাইনাস 1, এই দুটো কেটে গেল, ঠিক আছে, কেটে গিয়ে কি থাকলো, ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এটা থাকলো। আচ্ছা এবার x এর ভ্যালু যদি এখানে আমরা 0 বসাই তাহলে কত আসছে, 1, নট ইকুয়ালস টু 0, একটা ফাইনাইট রিয়েল নাম্বার পেয়ে গেলাম, তাই না? এবার মিউ টেস্ট অনুযায়ী আমরা কি বলবো, এই ইন্টিগ্রেশনটা কনভার্জেন্ট কখন, যখন m-1 আমাদের কি হবে, একের থেকে বড়, তাই না? আমরা তো তাই পড়েছি। আচ্ছা সেটাই করব, লেখো। হয়েছে? আচ্ছা এতটা হলো, হওয়ার পরে এই পোরশনটা মুছে দিলাম। আচ্ছা তাহলে therefore by mu test অনুযায়ী আমরা কি বলতে পারবো, therefore by mu test আমরা কি বলবো, ইন্টিগ্রেশন, কোথায় ছিল ইন্টিগ্রেশনটা, হ্যাঁ, ইন্টিগ্রেশন 0 to half x to the power m minus 1 minus x to the power n minus 1 dx is convergent if, কখন, এই যে এই পোরশনটা, এই যে 1 minus m কি হবে, এটা একের থেকে যদি বড় হয় তাহলে কনভার্জেন্ট হবে, আর একের থেকে যদি ছোট বা সমান হয় তাহলে কি হবে, ডাইভারজেন্ট হবে। তাই তো মিউ টেস্টের ডেফিনিশন, if 1 minus m greater than 1, sorry 1 minus m less than 1, 1 minus m less than 1, that is if m greater than 0, and divergent if কত হবে, 1 minus m greater than equals to 1, 1 minus m greater than equals to 1, that is if m less than equals to 0। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, therefore integration 0 to half x to the power m minus 1 minus x to the power n minus 1 dx is convergent if and only if কখন, m greater than 0। একটা পার্ট হলো m greater than 0 এর জন্য কনভার্জেন্ট হয়ে গেল। আচ্ছা এবার আমরা কি করব, এবার আমরা দুটো পার্টে ভেঙেছিলাম, আমার তো বোর্ডে মুছে দিয়েছি, নেই সেকেন্ড পার্টটা, in closed half open 1 fx greater than 0, অবশ্যই fx greater than 0 হবে,
ইন্টিগ্রেশনটা এখানে তুমি x এর ভ্যালু হাফ থেকে 1 এর মধ্যে যে কোনো নাম্বার বসাও, 1 বসাতে পাবো না আমি, 1 এর থেকে ছোট যে কোনো নাম্বার বসাও, এটা পজিটিভ হবে। ঠিক আছে, হবেই হবে। এন্ড আমার এখানে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি কে ছিল 1, তাহলে এখানে কি হবে, লিমিট x টেন্ডস টু, যখন আপার উপরে হয় ইনফাইনাইট ডিসকন্টিনিউটি তখন কি হয় 1 মাইনাস, উপরে কি হবে, উপরটা হলে কি হয় 1 মাইনাস, আর নিচেরটা হলে প্লাস, কি হবে আমার 1 মাইনাস x হোল টু দি পাওয়ার 1 মাইনাস n ইনটু fx ইকুয়ালস টু কি হবে, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু, এবার fx এর ভ্যালু বসাও, x টু দি পাওয়ার m মাইনাস 1 ইনটু 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা এটা কত ছিল, সরি এটা 1 মাইনাস n, এই 1 মাইনাস n আর n মাইনাস 1 কেটে গেল, কেটে গিয়ে কি পড়ে থাকলো, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস x টু দি পাওয়ার m মাইনাস 1। এখানে যদি আমরা 1 বসাই তাহলে ভ্যালু কত আসছে, 1 নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, তোমরা হয়তো ভাবছো এটা কি করছে, এটা কিচ্ছু না, এটা মিউ টেস্ট। আমরা যে পড়েছি ইমপ্রপার ইন্টিগ্রালে যে মিউ টেস্ট পড়েছি, সেই মিউ টেস্টের অ্যাপ্লিকেশন, আর কিচ্ছু না। এই মিউ টেস্টটা একবার ভালো করে দেখে নিলে এটা বুঝতে পারবে। হয়েছে এই পোরশনটা মুছে দেওয়ার পর তাহলে আমি কি বলতে পারবো, হেন্স দ্য ইন্টিগ্রেশন বা দেয়ারফর বাই মিউ টেস্ট, therefore by mu test the integration half to 1 x to the power m minus 1 minus x to the power n minus 1 dx is convergent if, কখন convergent if এই যে 1 minus n less than 1, that is if এটা কি হয়ে যাবে, তোমাদের বুঝতে কি প্রবলেম হচ্ছে, n টা যদি এদিকে যায় প্লাস হয়ে যাবে আর 1 টা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তার মানে কি 0 লেস দ্যান n, 0 লেস দ্যান n মানে কি n গ্রেটার দ্যান 0, and divergent if কি হবে 1 minus n greater than equals to 1, that is if n less than equals to 0। তাহলে এখান থেকে আমি কনক্লুশন কি জানতে পারবো, therefore integration half to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx is convergent if and only if n greater than 0। তাহলে আমরা ইন্টিগ্রেশনের যে দুটো পার্ট পেয়েছিলাম, দুটো পার্টই আমার কনভার্জেন্ট হয়ে গেল। দুটো পার্ট একটা পার্ট কনভার্জেন্ট হলো কখন, যখন n গ্রেটার দ্যান 0, m গ্রেটার দ্যান 0, আর সেকেন্ড পার্টটা কনভার্জেন্ট কখন, যখন n গ্রেটার দ্যান 0। তাহলে আমরা সেখান থেকে আমরা কি বলতে পারবো, হেন্স দ্য ইন্টিগ্রাল, তাহলে আমরা কনক্লুশন কি টানছি, হেন্স দ্য ইন্টিগ্রেশন 0 to 1 x to the power m minus 1 minus x to the power n minus 1 dx is convergent if and only if m greater than 0 n greater than 0। এই ইন্টিগ্রালটা কনভার্জেন্ট হবে কখন, m greater than 0 আর n greater than 0 এর জন্য। আচ্ছা, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি এই ইন্টিগ্রেশনটা কেন করলাম। ঠিক আছে, দেখো পরীক্ষায় এই কোশ্চেনটা কিন্তু আসে, একদম যে আসে না তা নয়। ঠিক আছে, পরীক্ষায় এই কোশ্চেনটা কিন্তু প্রায়ই আসে যে দেখাও এই ইন্টিগ্রেশনটা কনভার্জেন্ট হবে যদি m গ্রেটার দ্যান 0 আর n গ্রেটার দ্যান 0 হয়। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, বিষয়টা হচ্ছে এই যে এই ইন্টিগ্রেশনটা করার পেছনে কারণ কি, এটাই আমাদের বিটা, এই ফাংশনটাই হচ্ছে আমাদের বিটা। আমরা যে বিটা ফাংশন করছি এই ইন্টিগ্রেশনটাকে আমরা বিটা ফাংশন করি। ঠিক আছে, এই বিটা ফাংশনটা কনভার্জেন্ট হবে যদি m, n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তোমাদের কোশ্চেনে দিয়ে দিতে পারে, so that the beta function is convergent when if m, n if and only if m, n greater than 0। তো সেই জন্যই আমি তোমাদের প্রথমে আমি প্রবলেমটা করালাম। এই প্রবলেমটা ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম। ঠিক আছে, এইটাই হচ্ছে বিটা ফাংশনের ডেফিনিশন, ঠিক আছে, সেই ডেফিনিশনটাই এবার আমরা লিখবো। তার আগে আমরা এই প্রবলেমটা করলাম, প্রবলেমটা ভালো করে বুঝে গেছো নিশ্চয়ই। ঠিক আছে, এবার এটা মুছে দিচ্ছি, এবার আমরা বিটা ফাংশনের ডেফিনিশন লিখবো।
আচ্ছা কি বলছে ডেফিনিশন, বিটা ফাংশনের ডেফিনিশন কি বলছে? ডেফিনিশন বলছে the beta function is denoted by beta mn, ঠিক আছে, যেখানে m, n greater than 0, m, n greater than 0 and is defined by the integral beta mn equals to integration 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx, যেখানে m greater than 0, n greater than 0, ঠিক আছে, এইটাকে বলা হয় বিটা ফাংশন। এই ডেফিনিশনটা আমরা এটাই তো বললাম, এই বিটা ফাংশন, তাই না? m greater than 0, n greater than 0, এইটা হচ্ছে বিটা ফাংশনের ডেফিনিশন, ঠিক আছে। যে বিটা ফাংশন ইজ ডিনোটেড বাই বিটা mn, এটাকে বিটা BETA বিটা ফাংশন বলা হয়। the beta function is defined by beta mn দ্বারা ডিফাইন করা হয়, সরি ডিনোট বাই, এটাকে ডিনোটেড বাই, এটাকে ডিনোট করা হয় বিটা mn, ঠিক আছে। আর ডিফাইন করা হয়, ডিফাইন্ড বাই দ্য ইন্টিগ্রাল কি হচ্ছে বিটা mn ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু 1 x টু দি পাওয়ার n minus 1 1 minus x টু দি পাওয়ার n minus 1। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, m আর n অবশ্যই পজিটিভ হবে, m আর n অবশ্যই পজিটিভ হবে। কেন হবে সেটা আমরা আগে অঙ্কে বললাম, ঠিক আছে। যদি m আর n পজিটিভ না হয় তাহলে কিন্তু আমাদের এটা কনভার্জেন্ট হবে না, ঠিক আছে। তো এইটাকে বলা হয় ইমপ্রপার, এইটাকে বলা হয় বিটা ফাংশন। এবার লক্ষ্য করো এই বিটা ফাংশন, একটা জিনিস লক্ষ্য করো, আমরা কোনো প্রপার ইন্টিগ্রাল যখন আমরা করেছি, প্রপার ইন্টিগ্রেশন, যেমন ইন্টিগ্রেশন a to b fx dx, ইন্টিগ্রেশন a to b fx dx, এটা যখন করেছি, এটা মানে কি? এটার অ্যাকচুয়াল মানে হচ্ছে আমরা এরকম একটা কার্ভ পাচ্ছি fx, x equals to a আর x equals to b, এই পোরশন দিয়ে, এই লাইন দুটো দিয়ে যে পোরশনটা আবদ্ধ থাকছে, আমরা এই এরিয়াটা বের করতাম, তাই না? এই ডেফিনিট ইন্টিগ্রাল, এটাও তো একটা ডেফিনিট ইন্টিগ্রাল, তাই না? এটাও তো একটা ডেফিনিট ইন্টিগ্রাল। তো এইখানে আমরা এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটা এক্স্যাক্টলি মিন্স, এটার মানে কি? এটার মানে হচ্ছে এই পোরশনটার আমরা এরিয়া বের করছি, এই পোরশনটার আমরা এরিয়া বের করছি। এবার লক্ষ্য করো, এটাও তো একটা ডেফিনিট ইন্টিগ্রেশন, তাহলে এই ডেফিনিট ইন্টিগ্রেশনটারও তো একটা এরিয়া বের হচ্ছে, তাই না? এবার লক্ষ্য করো, এইখানে আমরা যে এরিয়া বের করতাম, এইখানে যে এরিয়া বের করতাম, কারণ এটাও এরিয়া বের হচ্ছে, এটাও এরিয়া বের হচ্ছে, দুটোর ক্ষেত্রে কিন্তু এরিয়াই পাচ্ছি আমরা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা যে এরিয়া পেতাম আর এখানে যে এরিয়া পাচ্ছি, এই এরিয়াটা নির্ভর করতো ফাংশনের উপরে। ফাংশনটা কেমন আছে, ফাংশনটা যদি x, ফাংশনটা fx যদি x এর ফাংশন হয় তাহলে x এর ভ্যালুর উপরে নির্ভর করতো এই এরিয়াটা। ফাংশনটা যদি f of xy থাকতো তাহলে ফাংশনটা যদি f of xy থাকতো তাহলে xy এর উপরে নির্ভর করতো এই এরিয়াটা। কিন্তু এখানে এই ফাংশনের, এই বিটা ফাংশনের এরিয়াটা এই m আর n এর উপরে নির্ভর করবে। এই বিটা ফাংশনের এরিয়াটা কার উপরে নির্ভর করবে? m আর n এর উপরে। এই বিটা ফাংশনের এরিয়াটা নির্ভর করবে m আর n এর উপরে, ঠিক আছে। এইবার তার মানে এখান থেকে আমরা কি বলে দিতে পারি? বিটা ফাংশন ইজ এ এরিয়া ফাংশন, ঠিক আছে। এবার ভালো করে লক্ষ্য করো, এটা যদি এরিয়া ফাংশন হয় এবং এর ভ্যালুটা যদি m আর n এর উপরে নির্ভর করে, তার মানে এখানে m আর n হচ্ছে ভেরিয়েবল, m আর n ভেরিয়েবল, তার মানে m আর n যদি পরিবর্তন হয় তাহলে এরিয়াটাও পরিবর্তন হবে। তাহলে বিটা ফাংশন হচ্ছে একটা এরিয়া ফাংশন, যেটা নির্ভরশীল কার উপরে? যেটা নির্ভরশীল হচ্ছে m আর n এর উপরে, যেটা নির্ভরশীল হচ্ছে m আর n এর উপরে। এবং m আর n যদি পরিবর্তন হয় তাহলে এর এরিয়াটা পরিবর্তন হবে, ঠিক আছে। পার্থক্যটা এখানে, এই ফাংশনটার সঙ্গে এই ফাংশনের পার্থক্য এখানে। এখানে ফাংশন মানে ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল ছিল xy, এখানে ভেরিয়েবল কে ছিল? x, এখানে ভেরিয়েবল xy। এটা হয়তো দিলাম x স্কয়ার প্লাস 2xy কিউব প্লাস 3y কিউব, এরকম একটা ফাংশন দেওয়া থাকলো। তাহলে এখানে কি হচ্ছে? এখানে কার উপরে নির্ভর করছে? x আর y এর উপরে। এখানে নির্ভর করছে কার উপরে? এখানে হয়তো x এর যা ভ্যালু দিলাম সেই x এর উপরে নির্ভর করছে, কিন্তু এখানে নির্ভর করছে কার উপরে? m আর n এর উপরে। তাহলে এখান থেকে আমি বলতে পারছি বিটা ফাংশন হচ্ছে একটা এরিয়া ফাংশন, এবং সেই এরিয়া ফাংশনটা কার উপরে নির্ভর করছে? m আর n এর উপরে। এখানে m আর n হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে। বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের বিটা ফাংশনের ডেফিনিশন হলো। আচ্ছা, এবার বিটা ফাংশনের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি, এবং সবথেকে বেশি অঙ্কের থেকে বেশি প্রপার্টিগুলো পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে। তাহলে আমরা একটা একটা করে সেই প্রপার্টিগুলো করব।
হয়েছে? আচ্ছা, তাহলে প্রপার্টি 1, প্রপার্টি 1 কি? প্রপার্টি 1 হচ্ছে বিটা mn ইকুয়ালস টু বিটা nm। ঠিক আছে, মানে এই m আর n এই দুটো অল্টারনেট হতে পারে। হ্যাঁ, এখানে অবশ্যই m, n গ্রেটার দ্যান 0। এটা হচ্ছে প্রপার্টি 1, যে বিটা mn ইকুয়ালস টু বিটা nm। ঠিক আছে, আচ্ছা, তো প্রুফ কি? দেখো, সিম্পল প্রুফ, সহজ, জিনিসগুলো খুব কঠিন নয়। প্রুফটা কি হচ্ছে? আমরা বিটা mn এর ডেফিনিশন জানি। বিটা mn সমান কি? বিটা mn এর ডেফিনিশন হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। এটা জানি, হয়েছে? আচ্ছা, এখানে আমরা পুট করব, উই পুট x ইকুয়ালস টু 1 মাইনাস y। আমরা x এর জায়গায় 1 মাইনাস y পুট করছি এই অঙ্ক এখানে। ঠিক আছে, তাহলে কি হয়ে যাচ্ছে? dx ইকুয়ালস টু মাইনাস dy। এটা হয়ে গেল। আচ্ছা, এবার রেঞ্জটা চেঞ্জ করো। x এর ভ্যালু যখন 0 তখন y 1, আর x এর ভ্যালু যখন 1, x এর ভ্যালু যদি 1 হয় তাহলে y কত হচ্ছে? x এর ভ্যালু 1 হলে y 0, তাই না? x এর ভ্যালু 1 হলে y 0। আচ্ছা, x টু দি পাওয়ার m মাইনাস 1, x টু দি পাওয়ার m মাইনাস 1 এর জায়গায় কি হবে? 1 মাইনাস y টু দি পাওয়ার m মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা, 1 মাইনাস x এর জায়গায় কি হয়ে যাবে? দেখো, এটাকে যদি আমরা এই y টা এদিকে নিয়ে যাই, x ওদিকে নিয়ে যাই, তাহলে এটা কি হয়ে যাবে? y টু দি পাওয়ার n মাইনাস 1। আর dx এর জায়গায় কি হয়ে যাবে? dx এর জায়গায় মাইনাস dy, সেই মাইনাসটা আমরা সামনে নিয়ে নিলাম, তাহলে dx এর জায়গায় হয়ে যাচ্ছে dy। হলো ইকুয়ালস টু, মাইনাসটাকে আমরা পাল্টে মাইনাস, এখানে মাইনাস আছে, মাইনাসটা তুলে দিলাম, তাহলে এটা কত হয়ে গেল? 0 টু 1 y টু দি পাওয়ার n মাইনাস 1 1 মাইনাস y টু দি পাওয়ার m মাইনাস 1 dy। হচ্ছে? এইটা আসলো। এবার লক্ষ্য করো, এইটার দিকে তাকাও আর এইটার দিকে তাকাও, দেখো মিল পাচ্ছ? দুটো তো একই ভেরিয়েবল, তো x ও ভেরিয়েবল, y ও ভেরিয়েবল, তাই না? x এর জায়গায় y হয়েছে, আমি x এর জায়গায় y বসাতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু লক্ষ্য করো, যেখানে m মাইনাস 1 ছিল সেখানে n মাইনাস 1 হয়ে গেছে, যেখানে n মাইনাস 1 ছিল সেখানে m মাইনাস 1 হয়ে গেছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? বিটা nm। ঠিক আছে, এটা সমান আমরা কি লিখতে পারি? বিটা nm। হয়েছে? খুব সিম্পল প্রুফ। ঠিক আছে, পরীক্ষায় প্রায় আসে এই প্রুফগুলো, খুব ইম্পর্টেন্ট। পরে এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে, কারণ কি বলতো, এই জিনিসগুলো যদি ভালো করে বুঝতে না পারো না, পরবর্তীতে অঙ্ক করতে গেলে খুব অসুবিধা হবে। এগুলো একটু ভালো করে বুঝে নিতে হবে। ঠিক আছে, মুছে দিলাম এটা। নেক্সট, প্রপার্টি 2, নেক্সট প্রপার্টি 2 হচ্ছে কি? ইন্টিগ্রেশন 2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার 2m minus 1 theta cos to the power 2n minus 1 theta d theta equals to beta n। এইটা আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এইটা বিটা m এর সমান, আমাদের এটা প্রুফ করো। ঠিক আছে, তাহলে প্রুফ দেখো, তুমি থিওরেম জানলেই, যদি ডেফিনিশন জানো আর মোটামুটি ঠিকঠাক ইন্টিগ্রেশন করতে পারলে প্রুফগুলো চলে আসবে। আমাদের কি দেওয়া আছে? বিটা m এর ডেফিনিশন কি দেওয়া আছে? বিটা m সমান কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন 0 টু 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dx, এটা দেওয়া আছে। ঠিক আছে, এখানে কি করব? উই পুট x ইকুয়ালস টু sin স্কয়ার থিটা। আমরা ধরে নিলাম x ইকুয়ালস টু sin স্কয়ার থিটা, তাহলে dx ইকুয়ালস টু কি হচ্ছে? 2 sin থিটা cos থিটা d থিটা। এটা হচ্ছে আমাদের dx। ঠিক আছে, dx সমান এটা পেলাম। এবার এই ভ্যালুটা এখানে বসিয়ে দাও। আচ্ছা, x যখন 0 sin থিটা 0, x যখন 1 sin থিটা কত? পাই বাই 2। হয়েছে? আচ্ছা, x টু দি পাওয়ার m মাইনাস 1, তার মানে কত হচ্ছে? sin স্কয়ার, x এর মানে sin স্কয়ার থিটা টু দি পাওয়ার m মাইনাস 1। আচ্ছা, এবার দেখো, x মানে যদি sin স্কয়ার থিটা হয়, তাহলে 1 মাইনাস x স্কয়ার মানে cos স্কয়ার থিটা, তাহলে এটা কি হয়ে যাবে? cos স্কয়ার থিটা টু দি পাওয়ার n মাইনাস 1। আর dx এর জায়গায় আমরা কি বসাবো? 2 sin থিটা cos থিটা d থিটা। হয়েছে? ইকুয়ালস টু 2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2। আচ্ছা, এটা কি হয়ে যাবে? sin টু দি পাওয়ার
2m minus 2 theta cos to the power 2n minus 2 theta sin theta cos theta d theta হলো ইকুয়ালস টু 2 ইনটু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2। আচ্ছা 2m minus 2 আর এখানে 1 যোগ হয়ে গেলে কি হয়ে যাবে sin to the power 2m minus 1 theta। এটা কি হয়ে যাবে cos to the power 2n minus 2 আর এই 1 কি হয়ে যাবে cos to the power 2n minus 1 theta d theta। দেখো এটাই তো মনে হয় প্রুফ করতে বলেছিল, তাই না? এটাই তো আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। দেখে নাও, খুব সিম্পল প্রুফ, খুব যে কঠিন তা না। ঠিক আছে, হয়েছে এটা। আচ্ছা, এটা হওয়ার পরে আমাদের নেক্সট প্রুফ। আচ্ছা নেক্সট প্রপার্টি, নেক্সট আমাদের এখান থেকে আরেকটা প্রপার্টি চলে আসছে। এই প্রপার্টিটা থেকেই একটা বেরিয়ে আসছে প্রপার্টি। দেখো আমাদের এটা প্রমাণ করতে বলছে 2, এখান এটা প্রমাণ করতে বলছে। দেখো 2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার p theta cos to the power q theta d theta equals to beta p plus 1 by 2 into q plus 1 by 2, যেখানে p greater than minus 1 আর q greater than minus 1। p greater than minus 1 আর q greater than minus 1 হলে তবেই তো p greater than 0 আর q এইটা p plus 1 greater than 0 আর q plus 1 greater than 0 হবে, তাই না? আচ্ছা এবার লক্ষ্য করো, এখানে কি করব, কিচ্ছু না। আমরা এই যে প্রুফটা করলাম, এই প্রুফটার ক্ষেত্রে আমি কি করব, উই পুট, এটাকে যদি আমরা 1 নম্বর দিই, ভালো করে লক্ষ্য করো, এটাকে যদি আমরা 1 নম্বর দিই, 1 নম্বরে কি করব, উই পুট 2m minus 1 equals to p and 2n minus 1 equals to q in 1 হয়েছে। আচ্ছা that is এখান থেকে আমি কি পাচ্ছি, that is m equals to কত হচ্ছে p plus 1 by 2 and q equals to কি হচ্ছে n equals to কি হচ্ছে q plus 1 by 2 in 1। ঠিক আছে, then we get, তখন আমরা কি হচ্ছে, তখন কি পাচ্ছি দেখো, এখানে বসাও ভ্যালুটা 2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এখানে 2m minus 1 এর জায়গায় কি হবে sin p theta cos q theta d theta equals to, ভ্যালুটা বসালে কি হবে বিটা p plus 1 by 2 into q plus 1 by 2 হচ্ছে। এটাই তো আমাদের বলছে প্রমাণ করতে, তাই না? দেখো এখান থেকে আরেকটা প্রপার্টি আমরা তৈরি করে ফেললাম, এখান থেকে আরেকটা প্রপার্টি আমাদের তৈরি হয়ে গেল। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি, এগুলো প্রত্যেকটা কাজে লাগবে পরবর্তীতে অঙ্ক করতে গেলে। হ্যাঁ, ভালো করে মনে রাখতে হবে প্রপার্টিগুলো। ঠিক আছে, হয়েছে। আচ্ছা মুছে দিলাম এই পোর্শনটা। নেক্সট আমাদেরকে প্রমাণ করতে বলছে বিটা হাফ কমা হাফ সমান পাই, এটা প্রমাণ করো। আমাদেরকে নেক্সট এটা প্রমাণ করতে বলছে বিটা হাফ কমা হাফ সমান পাই। এটা তুমি একটা কাজ করতে পারো, ওখানে পি আর কিউ এর জায়গায় হাফ হাফ বসিয়ে দিতে পারো, খুব সহজে এক লাইনে হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ আমরা যে প্রুফটা করলাম এক্ষুনি, sin টু দি পাওয়ার 2m minus 1 cos কিংবা sin টু দি পাওয়ার p থিটা cos টু দি পাওয়ার q থিটা, ওখানে তুমি যদি p আর q এর জায়গায় 0 বসিয়ে দাও তাও হয়ে যাবে। আমি দুই ভাবে করছি, দেখো দুটো নিয়মই করছি। একটা কি আছে আমরা এক্ষুনি পেলাম, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার p থিটা cos q থিটা d থিটা ইকুয়ালস টু বিটা p plus 1 by 2 into q plus 1 by 2, এটা পেলাম তো। আচ্ছা এখানে p equals to q equals to যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে কি হবে, দেখো 0 টু পাই বাই 2 এটা কি হয়ে যাবে, এটা 1 তার মানে কি হয়ে যাবে d থিটা equals to, এখানে p এর ভ্যালু 0 বসিয়ে দিলে কি হবে হাফ কমা হাফ হবে না। ও এখানে একটা 2 আছে, আচ্ছা ইকুয়ালস টু, এটা যদি ইন্টিগ্রেশন করি থিটা
পাই বাই 2 মাইনাস 0 তার মানে পাই বাই 2 ইনটু 2 তার মানে পাই ইকুয়ালস টু কত আসছে বিটা হাফ কমা হাফ। এটা হচ্ছে শর্টকাট, দু লাইনে করে ফেলা হলো। ঠিক আছে, এইবার আমরা এটা ডেফিনিশন দিয়েও করতে পারি। এটা আমরা ডেফিনিশন দিয়েও করতে পারি। ডেফিনিশন দিয়ে কি করব দেখো, ডেফিনিশন দিয়ে করছি, মুছে দিলাম এটা। ঠিক আছে, কি হচ্ছে দেখো, আমরা বিটা mn সমান কি জানি, আমরা বিটা mn সমান জানি ইন্টিগ্রেশন 0 টু 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 হয়েছে 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 dx, এটা জানি। ঠিক আছে, যেখানে m n গ্রেটার দ্যান 0 হচ্ছে। আচ্ছা, উই পুট m ইকুয়ালস টু হাফ, আমরা m আর n এর মান হাফ পুট করলাম, তাহলে কি আসছে আমাদের বিটা হাফ কমা হাফ সমান। আচ্ছা ঠিক আছে, দেখো বিটা হাফ কমা হাফ সমান কি আসছে ইন্টিগ্রেশন বিটা হাফ কমা হাফ সমান আমার কি আসছে দেখো ইন্টিগ্রেশন 0 টু 1 এটা এখানে যদি আমি m এর মান হাফ বসাই, হাফ মাইনাস 1 মানে কত x টু দি পাওয়ার মাইনাস হাফ ইনটু এটা কত আসছে 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস হাফ dx, এটা আসছে। এটাকে যদি আমরা আরো পরিষ্কার করে লিখে এটা লিখে দেই 1 বাই রুট ওভার অফ x ইনটু 1 মাইনাস x dx, এটা লিখতে পারি তো আমরা, লেখা যায় না এই পোরশনটা, এটা মানে তো এটাই। ঠিক আছে, এবার কি করব, আমরা কি করব x ইকুয়ালস টু sin স্কয়ার থিটা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে x ইকুয়ালস টু দি sin স্কয়ার থিটা ধরে নিই, তাহলে dx ইকুয়ালস টু কি হবে 2 sin থিটা cos থিটা d থিটা, এটা হলো। তাহলে এখানে ভ্যালু বসাও, x এর ভ্যালু 0 হলে এটা 0, 1 হলে এটা কত হচ্ছে পাই বাই 2, তাই না, এক্ষুনি বললাম আমরা। আচ্ছা, এখানে 1 বাই রুট ওভার অফ sin স্কয়ার থিটা মানে sin থিটা, নিচে কি হয়ে যাচ্ছে sin স্কয়ার থিটা তার রুট করলে sin থিটা, আর 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা তার রুট করলে কি হয়ে যাচ্ছে cos থিটা, তাহলে নিচে হচ্ছে sin থিটা cos থিটা, আর এখানে কি হচ্ছে 2 sin থিটা cos থিটা d থিটা হচ্ছে। sin cos কেটে গেল, 2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 d থিটা ইকুয়ালস টু 2 ইন্টিগ্রেশন করলে থিটা 0 টু পাই বাই 2 সমান কত হচ্ছে 2 ইনটু পাই বাই 2 মাইনাস 0 সমান কত পাই। ঠিক আছে, এইটা আরেকটা প্রুফ হয়েছে। পরীক্ষা যদি আসে চেষ্টা করবে এটা করার। ঠিক আছে, পরীক্ষায় আসলে এটা করার চেষ্টা করবে। দেখে নাও প্রুফটা। আচ্ছা, এর সঙ্গে আমরা আরেকটা প্রুফ করব, এটার সঙ্গে মিলিয়ে মুছে দিলাম যখন, থাক অসুবিধা নেই। এর সঙ্গে মিলিয়ে একটা প্রুফ করছি আমরা, বিটা 1 ইকুয়ালস টু 1, এটা আমাদেরকে প্রুফ করতে বলেছে। ঠিক আছে, বিটা 1 ইকুয়ালস টু 1, দেখো সমস্ত এই যে প্রপার্টিগুলো আছে সমস্ত প্রপার্টিগুলোতে ডেফিনিশন যদি তুমি ভালো করে রপ্ত করতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, আমরা কি জানি ডেফিনিশন, আমরা ডেফিনিশন কি জানি, বিটা mn সমান কি, বিটা mn সমান আমাদের ডেফিনিশনে আমরা যেটা জানি সেটা লিখব, ইন্টিগ্রেশন 0 টু 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 dx হয়েছে। এখানে কি করব, উই পুট m ইকুয়ালস টু 1, m আর n এর ভ্যালু যদি 1 পুট করি তাহলে কি আসছে দেখো, বিটা 1 1 ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু 1 কি হয়ে যাবে, এটা x টু দি পাওয়ার 0 মানে 1 আর এটা 1 তার মানে কি হয়ে যাচ্ছে এখানে dx হয়ে যাচ্ছে। ইন্টিগ্রেশন করো কত হচ্ছে, dx এর ইন্টিগ্রেশন x, তাহলে 1 মাইনাস 0 সমান কত, এক লাইনের প্রুফ। ঠিক আছে, এইটা দেখো প্রুফটা এক লাইনের, প্রুফ এক লাইন বলছে 2 লাইনের প্রুফ। ঠিক আছে, সিম্পল। কিন্তু এটা যদি তোমাকে প্রমাণ করতে দেয়, তোমার যদি এই ডেফিনিশনটা যদি না জানো, বা বিটার এই কনসেপ্টটা যদি তোমার মনের মধ্যে না থাকে, এই কনসেপ্টটা যদি তোমার জানা না থাকে, মনের মধ্যে বলছে এই কনসেপ্টটা যদি তোমার জানা না থাকে, এই 2 লাইনের একটা প্রুফ তুমি করতে পারবে না। ঠিক আছে, এটা একটা প্রপার্টি হলো, দেখে নাও। নেক্সট আরেকটা প্রপার্টি আমরা করব,
নেক্সট হচ্ছে বিটা mn সমান ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার m মাইনাস 1 1 প্লাস x হোল টু দি পাওয়ার m প্লাস n dx, যেখানে m কমা n m গ্রেটার দ্যান 0 n গ্রেটার দ্যান 0। ঠিক আছে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। বিটা mn সমান এটা, বিটা mn সমান এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, পরীক্ষায় খুব আসে প্রপার্টিটা। একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে, হ্যাঁ একটু বুদ্ধি খাটিয়ে করলে এটাও হয়ে যাবে আমাদের। খুব যে কঠিন তা নাই, হয়েছে? আচ্ছা, প্রুফ দেখো, প্রুফটা দেখে নাও। আচ্ছা, আমাদের বিটা mn এর ডেফিনিশন কি আছে? বিটা mn এর ডেফিনিশন কি আছে? ইন্টিগ্রেশন 0 টু 1 x টু দি পাওয়ার m minus 1 1 minus x to the power n minus 1 dx, যেখানে m greater than 0 n greater than 0 এটা আমাদের ডেফিনিশন। ঠিক আছে, সব অঙ্ক বলে কিছু না কিছু একটা সাবস্টিটিউট করতে হবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এখানেও আমাদেরকে কিছু একটা সাবস্টিটিউট করতে হবে। সেই সাবস্টিটিউশনটা তোমার যদি মনে থাকে তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা সাবস্টিটিউট করব। কি হচ্ছে এখানে দেখো, উই পুট কি বলবো x ইকুয়ালস টু y বাই 1 প্লাস y, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, x ইকুয়ালস টু 1 বাই 1 প্লাস y, তাহলে dx ইকুয়ালস টু আমাদের কি হবে? dx ইকুয়ালস টু আমাদের কি হবে ভালো করে লক্ষ্য করো। আমরা যদি ভাগের প্রক্রিয়ায় করি তাহলে কি হবে? 1 প্লাস y তার হোল স্কয়ার নিচে হলো, আর এখানে কি থাকতো? 1 প্লাস y থাকলো, y ডেরিভেটিভ dy মাইনাস y into 1 plus y ডেরিভেটিভ dy ইকুয়াল টু কি হচ্ছে? y dy কেটে গেল, তাই না? তার মানে কি হচ্ছে? dy বাই 1 plus y তার হোল স্কয়ার, বা এটাকে এভাবেও লিখতে পারো 1 বাই 1 plus y তার হোল স্কয়ার ইনটু dy। এটা হচ্ছে আমাদের dx, এটা আমরা পেলাম dx। ঠিক আছে, এবার এই ভ্যালুগুলো এখানে আমরা বসাবো। x এর ভ্যালু যদি আমরা 0 নিই, x এর ভ্যালু 0 নিলে y 0, আর x এর ভ্যালু 1 নিলে y হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, আমরা এখানে লিখি, এই জায়গাটা একটু বাম দিক করে লিখছি। x এর ভ্যালু 0 হলে 0 আর 1 হলে ইনফিনিটি। এবার y এর ভ্যালু বসাচ্ছি, x এর ভ্যালু 1 বাই 1 প্লাস y হোল টু দি পাওয়ার m মাইনাস 1। আচ্ছা, তাহলে 1 মাইনাস x 1 মাইনাস y বাই 1 প্লাস y, এটা লসাগু হচ্ছে 1 প্লাস y 1 প্লাস y মাইনাস y কেটে গেল 1 বাই 1 প্লাস y, তার মানে এটার ভ্যালু হচ্ছে 1 বাই 1 প্লাস y হোল টু দি পাওয়ার n মাইনাস 1। আর dx এর ভ্যালু কত পেয়েছি আমরা? এটা 1 বাই 1 প্লাস y তার হোল স্কয়ার dy, এটা পেয়েছি। ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি। আচ্ছা, লক্ষ্য করো y টু দি পাওয়ার m মাইনাস 1। ঠিক আছে, উপরে হচ্ছে y টু দি পাওয়ার m মাইনাস 1, y টু দি পাওয়ার m মাইনাস 1 হলো উপরে তার কিছু নেই। নিচে কি হচ্ছে? নিচে হচ্ছে 1 প্লাস y হোল টু দি পাওয়ার যোগ হবে m মাইনাস 1 প্লাস n মাইনাস 1 প্লাস 2 ইনটু dy, এটা হচ্ছে। আচ্ছা, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি y টু দি পাওয়ার m মাইনাস 1 আচ্ছা, এটা কি হচ্ছে 1 প্লাস y হোল টু দি পাওয়ার মাইনাস 1 আর 2 কেটে গেল, তাহলে কি হচ্ছে m প্লাস n dy। আচ্ছা, এইটাই তো প্রুফ করতে বলেছে। y ও ভেরিয়েবল, x ও ভেরিয়েবল, তাহলে এখানে আমরা কি করব? উই পুট y ইকুয়ালস টু, যদি আমরা x পুট করি তাহলে এটার ভ্যালু কত আসছে? এটার ভ্যালু চলে আসছে ইন্টিগ্রেশন, এটার ভ্যালু চলে আসছে এই বিটা mn সমান আমার কি আসছে? বিটা mn সমান ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার m মাইনাস 1 বাই 1 প্লাস x টু দি পাওয়ার m প্লাস n dx, x প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার m মাইনাস 1 1 প্লাস x হোল টু দি পাওয়ার m প্লাস n dx।
এটা হচ্ছে একটা, এই প্রপার্টিটা, এটার একটা প্রপার্টি, ঠিক আছে। তো ইমপ্রপার ইন্টিগ্রালের মতোই বিটা অ্যান্ড গামা ফাংশনও কিন্তু খুব একটা কঠিন না, প্রপার্টিগুলো ভালো করে বুঝতে হবে, হ্যাঁ। আর ইমপ্রপার ইন্টিগ্রালের কনসেপ্টটা একটু মাথায় রাখতে হবে, মাঝে মাঝে কাজে লাগবে ইমপ্রপার ইন্টিগ্রালের কনসেপ্টটা, ঠিক আছে। তো যে এই বিটা আর গামা ফাংশনে কিন্তু সহজ, খুব যে কঠিন তা নয়। স্টুডেন্টদের মনের মধ্যে ধারণা থাকে যে বিটা অ্যান্ড গামা ফাংশন কঠিন, এটা খুব যে কঠিন তা নয়, একটু প্রপার্টিগুলো ভালো করে বুঝতে হবে আর ইন্টিগ্রেশনগুলো একটু দেখে শুনে করতে হবে, তাহলেই হবে। বিটা ফাংশন গামা ফাংশন কিন্তু খুব সহজ নয়, এই খুব কঠিন নয়, ঠিক আছে। একটু প্র্যাকটিস করতে হবে, তাহলেই ভালো লাগবে, হয়েছে। এটা আমরা মোটামুটি বিটা ফাংশনের প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করলাম, হচ্ছে।